থেকে জীবনে ঠাকুরকে কতটা ভালোবাসা যায়, আর ঠাকুরের সঙ্গে সঙ্গে ঠাকুর পরিবার বা ঠাকুরের পরিবার কোনটা হলো যে রক্তের সম্পর্ক, যে পরিবারটা সেটা না, ঠাকুরের গোটা আশ্রম, গোটা আশ্রমে যত শিষ্যরা ছিল সব কিন্তু ঠাকুরের পরিবার। না হয়, তা যদি না হয় তাহলে আমরা আহ, দলে দলে গিয়ে ঠাকুর আশ্রমে গিয়ে সবাই একসঙ্গে প্রার্থনা করছি, একসঙ্গে আনন্দবাজার প্রসাদ নিচ্ছি, একসঙ্গে একটা জায়গা, বড় জায়গা, হল রুমে এটা একটা পরিবারের আহ, লোক যেমন এক অপরকে সহযোগিতা করে একটা ঘরে থাকে, তেমনি আমরা ঠাকুর বাড়ি গিয়ে কিন্তু একটা পরিবার হয়ে দাঁড়িয়েছি। হোক না সে অন্য প্রান্তের, অন্য জেলার, অন্য ডিস্ট্রিক্টের, কিন্তু ঠাকুর বাড়ি গিয়ে দেখা যায় সব আমরা এক ঠাকুরের সন্তান, এক বড় মায়ের সন্তান। তার জন্য আমরা অনেকটাই চেষ্টা করি যে ঠাকুরের ভাবাদর্শে বা বড় মার ভাবাদর্শে মায়েরা চলার চেষ্টা করে, জীবনটাকে গড়ে নেওয়ার চেষ্টা করে। আর দাদারা চেষ্টা করে যে ঠাকুর যেটা বলেছেন সেটাকে পালন করতে। ঠাকুর কয়েক জায়গায় বলেছে যে তোদের বড় মা আছে বলেই আজ এই সৎসঙ্গতা এত বড় বিশাল একটা রূপ ধারণ করেছে। তোদের বড় মা আছে, বড় বউ আছে বলে আজ আমি তোদের প্রিয় হতে পেরেছি। কারণ তাহলে এই গোটা সৎসঙ্গ পরিবারটাকে আমি গড়েই তুলতে পারতাম না। উনি কষ্টে প্রাশ্রমিকে আহ সবসময় আমার সঙ্গে ছিলেন। আর আমি তোদের যতটা ভালোবাসি তার চেয়ে ভালো কিন্তু বড় মা বাসে। এই জন্য আমি ধীরে ধীরে কুটি কুটি করে এই বিশেষ ছোট্ট থেকে শূন্য থেকে শুরু করে আজ একটাই সৎসঙ্গ পরিবার গড়ে তুলে উঠেছি। আহ বড় মার প্রচেষ্টা বা বড় মার ভালোবাসা, এটা কিন্তু তার জন্যই হচ্ছে। আর বড় মা ঠাকুরকে এতটা ভালোবাসতেন, এতটা মন প্রাণ দিয়ে ওনাকে বুঝতেন, যে বড় মা ঠাকুরের চোখের ইশারা দিয়ে বুঝে যান যে ঠাকুরের এখন কি প্রয়োজন, কোনটা ঠাকুরের মন চাচ্ছে। মনের ভাষা চোখের জ্যোতি দিয়ে বা চোখের চাউনি দিয়ে বড় মা বুঝে যেত। আর আমাদের ঘরের মায়েরা বর্তমান যুগে কানে ঢুকে যাওয়ার পরেও, বলে যাওয়ার পরেও সেটা কিন্তু বুঝতে পারছে না যে আমার স্বামী কি চাচ্ছে। এখন স্বামী তো আর নেই, আমার যে পালন কর্তা হয়ে গেছে স্বামী। বড় মার যেটা শিখাতে চেয়েছিলেন যে স্বামী দেবতা কে, স্বামী কি, আহ, মানেটা কি, সেটা কিন্তু এখনো বড় মায়ের চেষ্টা আছে যে নিজের জীবনটাকে দিয়ে সেটা কিন্তু মা শিখে দেওয়ার চেষ্টা করেছে আমাদের প্রত্যেকটা ঘরের মায়েদের। কিন্তু কলিযুগের একটা প্রভাব থাকবে, টিভি সিরিয়াল একটা প্রভাব থাকবেই থাকবে, আর মোবাইলের একটা জমানা এসে গেছে।
এটাও কিন্তু তার প্রভাব প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা দাদার ভিতরে সেটা থাকবে। যে স্বামী বর্তমানটা পালনকর্তা হয়ে গেছে। মানে আমি দায়ে পড়ে তার ঘরে আছি। মনে দিয়ে আছি কি না আছি সেই মাই বলতে পারে। কিন্তু নিজের পালন-পোষণ বা বাবা-মা এই ঘরে বিবাহ দিয়েছে, তা আমার থাকতে হবে। না যদি আমি কোথাও কিছু তবুও তো করছে অনেকটা লোক। যদি আমি না করি, তাহলে ওই বাবা-মার মুখে চুনকালি লাগবে। তার জন্য দায়ে পড়ে কিছুটা সংসার হচ্ছে। তাকে শুনতে খারাপ নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা বাস্তব কথা। যে স্বামী দেবতা একবার বলছে যে, "আমার এই জিনিসটা ভালো লাগে, আমাকে এই জিনিসটা দেবে।" আগামী দিন আমাকে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। আর আ বলে যাওয়ার পরেও আগাম সেটা মনে নেই বা আ দেওয়ার কোনো ইচ্ছাই নেই। তার মানে কতটা পর্যায়ে নিচে দাঁড়িয়ে গেছে। যে বড় মা আজও আ আমাদের মায়েদের শেখানোর জন্য রেডি আছে, যে প্রস্তুত আছে সবসময় তার জীবনীটা দিয়ে শিখিয়ে দিচ্ছে যে ঠাকুর মনে যেটা চাইতেন, সেটা বড় মার মনের ভাষাটা চোখে জ্যোতি দিয়ে বা চোখে চাউনি দিয়ে বড় মা বুঝিয়ে নিতেন। আর যদি বউর চোখের দিকে তাকাও তো বউ বললে, "আমার দিকে চোখ মোটা করে তাকাচ্ছ কেন? আমি কি তোমার কোনো দায় আছে বা তোমার কোনো আ কেনা গোলাম আছি?" এটা কিন্তু কয়েকটা পরিবারের শোনা যায়। তার মানে আমি যতই ঠাকুরকে ভালোবাসি, যতই আ ঠাকুরকে নেওয়ার চেষ্টা করছি চলার জীবনটাকে ঠাকুরের উপরে ডিপেন্ড করেছি। ওনার নীতিবিধানের ভিতরে। কিন্তু মায়েরা যদি সেই ঘরে ভালো না হয়, বড় মা যদি নীতিবিধানের ভিতরে না সেই সংসারটা, সেই সমাজটাকে গড়ে তুলতে কিছুই হারাতে পারবে। কোন কারণেই পারবে না। যদি সেই ঘরের মা বড় মার জীবনীটাকে একটু পড়ে, বড় মার জীবনীটাকে একটু নিয়ে ঘাটাঘাটি করে, তাহলে হয়তো সে পরিবারটা স্বর্গে পরিণত হতে পারে। তাই তো ঠাকুর বলেছেন যে, "আমি তোদের বড় মা না হলে আমি তোদের সামনে কিছু না। আর আমি এই আ এত একটা সৎসঙ্গ জগৎ আমি গড়ে তুলতেই পারতাম না।" বড় মাকে ঠাকুর কিন্তু আ মাঝে মা বলে সম্বোধিত করেছে। মাঝে সহধর্মী বসে সম্বোধিত করেছে, মাঝে বন্ধু বলে সম্বোধিত করেছে। যখন যেটা ঠাকুরের যে সময় যে আ ভালোবাসা, যে আকর্ষি, যে টানটে, যে পরামর্শটা দরকার, সেটা কিন্তু বড় মা আ ঠাকুরকে সঠিকটাই দিয়েছে। তাই উনার বলতে কোনো জায়গায় দ্বিধাবোধ হতো না যে, উনি কিন্তু আমার মার মতন, উনি কিন্তু আমার বন্ধুর মতনই, উনি কিন্তু আমার পরামর্শদাতা মতন। বড় মাকে এতটা শ্রদ্ধা করত। সে পর্যায়ে তাদের একটা শেখার বিষয় আছে যে, আমি আমার ঘরে যে মায়েরা আছে, যাকে আমার স্ত্রী আছে, তাকে আমি কতটা আ ভালোবাসছি বা কতটা তাকে আমি সেই পর্যায়ে আ তাকে ভালোবাসাটা দিচ্ছি বা স্টেজে আমি তাকে রাখছি। এটা কিন্তু তাদের কর্তব্য যে তাকে সেই উপযুক্ত কাজের সম্মানটা তাকে দেওয়া উচিত। তবেই তো সে পাথর যদি একটা রশ্মি কুয়ো থেকে জল উঠাতে যদি একটা নরম একটা দড়ি দিয়ে যদি পাথরে শিলায় দাগ পড়তে পারে, তাহলে একটা মায়ের মনে পরিবর্তন ঘটতেই পারে। কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ঠাকুর ওইভাবে আ কোনভাবে বড় মা ঠাকুরকে সাহায্য না করেছে। একবার তখন পাবনার কোন রকমে কেবল সৎসংগটা নিজের
পায়ে হামাগুড়ি দিচ্ছে। দাঁড়ানোর কোনো চেষ্টাই হয়নি বা সামর্থ্যই হয়নি। কেবল সৎসঙ্গ জগৎটা কেবল হামাগুড়ি দিচ্ছে। তখন প্রত্যেকটা দিন ১-১৫০ থেকে ২০০ লোক সকালে ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন, ওই আশ্রমে থাকতেন। বড় মা তাদের সেবার জন্য, আনন্দবাজারের জন্য বড় মা স্বয়ং রান্না করতেন। এই রান্না করতে করতে ওই ২-১ জন সহকর্মী দাদারা বা ২-৪ জন মায়েরা বড় মার সঙ্গে করতে করতে কিছুটা দিন ঠাকুরের ভোগ কিন্তু বড় মা সারাটা জীবন নিজের করতে করতে একদিন সন্ধ্যা প্রায় গড়িয়ে যায়। ওই পাবনা শহরে তখন বাঘের বিশাল একটা প্রকোপ ছিল। দেখছে সন্ধ্যের সময় ২টো লাইট জঙ্গলের থেকে ক্রমশ বড় মা যেখানে আনন্দবাজার প্রসাদ রেডি করছে সেই দিকে এগিয়ে আসছে। কিছু সময় পরে ওই মার সঙ্গে যে অন্য মায়েরা ছিল বা দাদারা ছিলেন তাদের চোখ পড়ে যে জঙ্গলের ভিতর থেকে একটা লাইট, ২টো লাইট ওনাদের দিকে ক্রমশ আগে বেড়ে আসছে। সেটা দেখে বড় মাকে বললেন, "বড় মা, ওই একটা লাইট চলে এসে।" বলল, "ধুস, তোরা কিছু অন্য কিছু দেখছিস, মনের ভাবনা করছিস। ও কিছু নেই। তোরা তোদের কাজ কর।" যখন একদম বাঘটা ওই লাইট দুটো কি ছিল? একটা বাঘ, তার দুটো চোখ অন্ধকারে রাতে ঝকঝক করে জ্বলছে। যখন ওই বাঘ ধীরে ধীরে কাছে এসে বড় মার কিছুটা ডিস্টেন্সে এসে দাঁড়িয়ে গেল। তখন আশেপাশের যে মায়ের সঙ্গে যারা দাদা বা মায়েরা ছিলেন, বড় মাকে জড়িয়ে বা বড় মার পিছে লুকিয়ে গিয়ে বলছেন, "বড় মা, আর বাঁচা গেল না, মনে হয় ওই বাঘ এসে গেছে, এবার তো আমাদের খেয়ে ফেলবে।" বড় মা মাথাটা উঁচু করে বা জাগিয়ে দেখে সত্যিকার একটা বাঘ দাঁড়িয়ে আছে। মা কিছু করলেন না। সিধা ওই যে আ কাঠ দিয়ে রান্না করছিল চুলোয়, সে কাঠ, একটা জ্বলন্ত কাঠ নিজের হাতে টেনে বের করে বাঘের সামনে একাই দাঁড়িয়ে গেল। ওদের বলছে, "তোরা পিছে থাক।" বড় মা ওনাদের বলছে, "তোরা পিছে থাক, আমি দেখছি।" বড় মা একাই বাঘের সামনে দাঁড়িয়ে গেলেন। বাঘটা বসে গেলেন, একটু হুঙ্কার-হাঙ্কার দিয়ে বসে গেলেন। বড় মা বাঘটাকে বলছে, "এখানে বস। যতক্ষণ আমি আমি আমার ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি করছি। এখানে বস। আমি ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে আমি আসবো। তারপর তোকে আমি আ ভোগ খেতে দেব। এখানে বস, এখান থেকে নড়বি না। আগেও আসবি না, পিছেও যাবি না। বস এখানে।" বড় মার এই কথাটা শোনার পরে বাঘটা যেন ওনার দাস হয়ে গেলেন। বড় মা যেরমভাবে বললেন, আ বাঘটা সেভাবে বসে আছে। আর একদম নড়াচড়া করেনি। ওখানে চুপচাপ বসে ধীরে ধীরে মাটিতে মুখটা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। বড় মা ঠাকুরকে ভোগ-টোগ দিয়ে-টিয়ে আ এখন একটু অন্য লোকেদেরও ভোগ-টোগ আনন্দবাজার দিচ্ছেন। তখন আ আস মা গো যারা ওনার আশেপাশে ছিলেন, তারা গিয়ে বলছেন, "মা, অনেকটা সময় হয়ে গেল, সে বাঘটা তো সেখানে বসে আছে এখনো। সে বাঘটাকে তো আপনি ভুলে গেছেন, সেটাকে তো কিছু দিতে হবে।" মা ছুটে চলে আসেন। এসে দেখছে সত্যিকারের বাঘটা সেভাবে বসে আছে। উনি বড় একটা তসড়ায়, বড় একটা ধামায় ঠাকুরের ভোগের ওই চারা যা রান্না করেছিলেন সবকিছু দিয়ে বাঘের সামনে দিয়ে বলছে, "এ নে, ঠাকুর খেয়েছে। ঠাকুরের কিছু ভোগ ছিল, আনন্দবাজার কিছু প্রসাদ ছিল। আমি একটু ফিরতে দেরি হয়ে গেছে, যে ওদেরও আমি আনন্দবাজার প্রসাদ দিচ্ছিলাম। তুই মনে কিছু করিস না। নে, খেয়ে নে। খেয়ে তোর ঘরে ফিরে যা।" বাগদা ওখান থেকে উঠে যেমন একটা মানুষ সম্পূর্ণভাবে শ্রদ্ধাভাবে এসে প্রসাদটাকে গ্রহণ করে, তেমনি বাঘটা গ্রহণ করে খেয়ে চলে যায়। এই হলেন বড় মা, যে একটা পশুকে নিজের বশে করে রেখেছে। যখন বড় মা আমাদের আ ঠাকুর, উনি তো অন্তর্যামী বা দেশ দুনিয়ার মালিক। উনি তো জানেন কবে কি হবে।
যখন আমাদের দেশটা ভাগ হবে তার আহ ১ বছর আগে ঠাকুর এদিকে এই ইন্ডিয়ায় চলে আসেন। আসার সময় অনেকটা জীবনে ঝঞ্ঝাট, বিপদ সবটা ঠাকুরের সহ্য বা বড় মা সহ্য করতে হয়েছে। অনেকটা দিন তাঁবুতে কাটাতে হয়েছে। অনেকটা দিন কলের জল খেতে হয়েছে। অনেকটা কষ্ট করেছেন বড় মা বা ঠাকুর। কিন্তু স্বামী ব্রত কি বলে, স্বামীকে সেবা কাকে বলে বড় মাকে দেখলেই অনুভব করা যায়। এই ঘটনাগুলো শুনলেই মায়েদের মনে একটু ঝাঁকা দেওয়া উচিত বা দেওয়া দিতেই পারে। যে ঠাকুর যখন ইন্ডিয়ায় চলে আসেন তখন ঠাকুর মুগডাল খেতে খুব বাসতেন। মা নিজে অত বড় একটা সাম্রাজ্যকে ফেলে যে পাবনায় যে সাম্রাজ্যটা করেছিল, সেই সাম্রাজ্যটাকে ফেলে দিয়ে ওই একটা কৌটোতে কয়েকটা মুগ, এক এক কেজি ২-১ কেজি মুগ ডাল নিয়ে এসে ইন্ডিয়া চলে আসলো। কখন আমার ঠাকুর, আমার স্বামী দেবতা খেতে চাবে, তখন যদি আমি দিতে না পারি, ওনার মনে কষ্ট লাগবে। তবু ওই দেখুন অত বড় একটা সাম্রাজ্য ছেড়ে চলে আসলেন এক কাপড়ে। কিন্তু সাথে ঠাকুরের জন্য মুগ ডালের কৌটোটা নিয়ে আসলেন। আর কিছুদিন আসার পরে ঠাকুর বলছেন, "বড় বউ, আমার না একটু ডাল খেতে ইচ্ছা হচ্ছে। এখানে কি পাওয়া যাবে?" জানেন ঠাকুর এই সময় ওনাদের পুরো বিপর্যয়ের সময় এখানে তো পাওয়া অসম্ভব। তবুও বড় মাকে মন চেয়েছে, খেতে ইচ্ছা হচ্ছে। তা বড় মাকে বললেন। বড় মা বললেন, "আজ্ঞে ঠাকুর, আপনি একটু সময় অপেক্ষা করুন। আমি রান্না করে নিয়ে আসছি।" উনি সেই কৌটোটা বের করে দেখে যে সত্যিকারের ডাল সেভাবে ভালোভাবে আছে। ওখান থেকে বের করে ডাল রান্না করে ঠাকুরকে দেন। ঠাকুর মনটা ভরে খেয়েছে। মানে স্বামী কখন কোনটা চাবে, কখন কোনটা প্রয়োজন হবে, সেটা বড় মা আগের থেকেই জানতেন। তবেই না ঠাকুর বলতেন যে, "যেমন তোদের বড়দা আর আমি টাকার এপিস ওপিস, তেমনি তোদের বড় মাই সৎসঙ্গের কিন্তু একটা পিল্লার। যেমন আমি, তেমনি তোদের বড় মা। তেমনি আমাদের পরিবারে আমাদের মায়েরা যারা আছেন, তাদেরও এটা ভাবদর্শা বা চিন্তার ভিতরে থাকা উচিত যে, আমি আমার পরিবারে কতটা আমার স্বামীর দেবতার সঙ্গে কাঁধের থেকে কাঁধ মিলিয়ে চলছি।" কোন বিষয়? সংসারের উন্নতি বিষয়, ঠাকুরের ভালোবাসার বিষয়, ঠাকুরকে নিয়ে সৎসঙ্গ করা, ঠাকুরকে নিজের পরিবারে ছড়িয়ে দেওয়ার ভিতরে আমি কতটা তার স্বামীর সঙ্গে আমি কাঁধ মিলিয়ে কাজ চলছি। আজকাল সমাজে দেখা যায়, প্রত্যেকটা ঘরেই দেখা যায়। যখন আমরা একটু বলি, তখন মায়েরা বলছেন যে, "আমি কি ঘরে শুয়ে বসে আছি? তুমি এতটা কি কাজ করে এসেছি, তোমার কষ্ট হয়ে গেছে, আমার মাথা ব্যথা করছে। তুমি জল নিয়ে বা ভাতটা বেড়ে খেয়ে ফেলো।" এই যে কথাগুলো অনেক দাদারা তাদের মনের আবেগে আমাদের কয়েকটা জায়গায় আমি শুনতে পেয়েছি। তারা বলে, তাদের এই মাতৃ সম্মেলন করে দেওয়া উচিত। আর বড় মার জীবনীটাকে একটু শোনানো উচিত। তারা শুধরে যেতে পারে। আপনারা যখন দ্বিতীয়বারকে যাবেন, তখন এই ছোট, ছোট ঘটনাগুলো বা আমি যেটা জানি না সেটাও আপনাদের হয়তো জানা আছে। সেটা দ্বিতীয়বারকে গিয়ে একটু মায়েদের কানে দেবেন যে স্বামী বা পরিবারকে কিভাবে ভালোবাসতে হয়। দেখবেন সেই ঘরটা ধীরে ধীরে ঠাকুর আর বড় মা যেটা চেয়েছিলেন সেইটা হয়ে দাঁড়িয়ে যাবে। আর ওই পরিবারটা ধীরে ধীরে স্বর্গ হয়ে যাবে। তার পিছনে আপনার ঠাকুর সবটা সাজিয়ে রেখেছে। খালি আপনার গিয়ে একটা মেঝের কাঠির চিঙ্গারি মারতে হবে। বাকি সেটা সব সেই আগুনটা, সেই সৎসঙ্গের আগুনটা জ্বলে যাবে। তার মানে সেই পরিবারটা স্বর্গে পরিণত হতেই পারবে বা হয়ে যাবে। তার জন্য যখন আপনারা ঠাকুরবাড়ি ঠাকুরের ডিপি যাচ্ছেন বা বড় মায়ের মাতৃসভায় যাচ্ছেন, এই ছোট, ছোট ঘটনা যদি আপনারা আমার যেটা জানা আছে তার চেয়ে আপনাদের, আমি জানি যে তার চেয়ে বেশি ভালো ঘটনা আপনারা জানেন বা জানা আছে আপনাদের। সেই ঘটনাগুলো, ছোট, ছোট ঘটনাগুলো তুলে ধরবেন। দেখবেন আ মায়েরা যদি একটা ঘটনাও বড় মার জীবনীটাকে ধরে রাখতে পারে, তাহলে সে ঘরটা, সে স্বামীটা, সে বাচ্চাটা
আর ওই পরিবারটা স্বর্গপরিণত হয়ে যাবেই যাবে। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুর পুজো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে শ্রী বড় মার জন্ম মানে দিন গতকাল গেল তার সম্বন্ধে আলোচনা করলাম, যে একটা পরিবারটাকে কি করে সুন্দর করতে হবে, কি করে স্বামীর ভক্তি করতে হবে শ্রী বড়মা তা দেখিয়েছেন। শ্রী বড়মা হচ্ছে যে স্বামী ভক্তির করা কাজটা, স্বামীকে স্বামীকে তিনি দেবতা বলেই ভাবতেন। সেই জন্য কিরকম করে আমাদের প্রত্যেককে হতে হবে তিনি তার কর্ম করে দেখিয়ে দিয়ে গেছেন, এবং সেই মতন যদি হতে পারে তাহলে আমাদের পরিবারটা পরিবেশটা সুন্দর যেমন হবে, তেমন আমরা সুসন্তানের জন্ম নিয়েও হতে পারবো। শ্রী বড়মার অনেক কথা শুনলাম, অনেক ঘটনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার আরাধ্যর চরণে আপনার সার্বিক প্রার্থনা করি দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই প্রার্থনা তাহলে রাঙারাধ্যর চরণে।